মন্ত্রী মহোদয় কয়েকটি কথা বললেন, আমার মনে হয় সেগুলোর একটু জবাব দেওয়া দরকার। উনি বলেছেন যে যে নির্বাচন করেছে বিএনপি একতরফা ভাবে। দেখুন, বিএনপি কিন্তু ফ্যাসিজম প্রতিষ্ঠা করেনি। বিএনপি একদলীয় বাকশাল তৈরি কিন্তু করে। রিজভী, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। বিএনপির ফ্যাসিজম আপনি বুঝবেন না তো। বিএনপির মধ্যে থাকলে তো বিএনপি ফ্যাসিজম বোঝা যায় না। না না, বিএনপির ফ্যাসিজম আপনারা বুঝবেন যে বিএনপিতে 2001 সালে বিএনপি যা করেছে সেই সময় তো আমরা রিপোর্টার, আমরা মাঠে গিয়ে দেখেছি 2001 সালে বিএনপি কি করেছে। 2002, 3, 4, 5, 6 আমরা তো কিছুটা বিবেক আমরা আছে। আমরা বিএনপি করি বলেই যে একেবারে বিএনপি অন্যায় করে যাবে আর সেটাকে আমরা সমর্থন করে দেবো তা তো নয়, তা তো নয়। আপনার যে কোনো সময় যে কোনো রেজিমেই আপনার ঘটনা ঘটতে পারে, নানা ধরনের ঘটনা ঘটতে পারে। তার জন্য সেই শাসনকাল যে দায়ী থাকবে এমন তো কোনো কথা নয়। আমেরিকাতে 9/11 হয়েছে বলে কি আমেরিকার লোকজন কি সেই সময় বুশ সরকার তাকে কি দায়ী করে? 2004 সালে অগাস্ট মাসে গ্রেনেড হামলার পরে সংসদে বলা হয়েছে যে এই হামলা করেছে আওয়ামী লীগ নিজে থেকে। এই যে 10-12 বছরের মধ্যে ইলিয়াস আলী নাই হয়ে গেছে, সাইফুল ইসলাম হিরু সে এমপি ছিল, সে নাই হয়ে গেছে। আপনার চৌধুরী আলম নির্বাচিত কাউন্সিলর, সে নাই হয়ে গেছে। আপনার একজন পরিবেশবাদী, তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের অসংখ্য আপনার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, সাংবাদিক গুম হয়েছে, এত কিছু ঘটনা হয়েছে। তো এটা কোন রেজিম? এটা কি বিএনপির আমলে হয়েছে? এটা কি বিএনপির এর আগে যখন ক্ষমতায় ছিল তখন কি এই জিনিসগুলো হয়েছে? এখন যে এই সময় এই বিষয়গুলো হচ্ছে, এটা কোন রেজিম? আপনার 100 ফিট একটা মিছিল কেটে পড়ে আপনার সেখানে পুলিশ গুলি চালায়, সেখানে লাঠি চার্জ করে এবং ভয়ঙ্কর ভাবে। এবং আমি আজ থেকে 3-4 দিন আগে একটা শান্তিপূর্ণ মিছিল, সেইখানটা গিয়ে লাঠি চার্জের মুখোমুখি হলাম। আপনি কি এই পরিসংখ্যানটি জানেন যে পলিটিক্যাল ভায়োলেন্স? আমি একটু ছোট্ট পরিসংখ্যান বলি। পলিটিক্যাল ভায়োলেন্স, আমার কথাটা শেষ করে নেই। জি জি, আমি আপনাকে কথাটা শেষ করে নেই। এটা হলো যে বিএনপি আন্দোলন করতে পারে না। ভাই, ফ্যাসিজমের মধ্যে তো আন্দোলন, জীবন নিয়ে বেঁচে থাকাই তো মুশকিল। আপনার হিটলারকে সরাতে একদিক দিয়ে রাশিয়ান সৈন্যবাহিনী, আমেরিকান সৈন্যবাহিনী লেগেছে। আপনার এইভাবে মুসলিমকে উৎখাত করেছে। এগুলি বলা যায়, এগুলি খুবই ভালো রেটরিক। আমি একটু বলি, এগুলি খুবই ভালো রেটরিক। এই তুলনাগুলি খুবই রেটরিক, আসলে খুবই অলংকারিক তুলনা। কিন্তু রিজভী ভাই, আমি শুধু এটি বলি, আপনি কি এই পরিসংখ্যানটি দেখেছেন যে পলিটিক্যাল ভায়োলেন্স এখন সর্বনিম্ন পর্যায়ে আছে বাংলাদেশে? 47 বছর স্বাধীনতার মধ্যে গত 5 বছরে পলিটিক্যাল ভায়োলেন্স সর্বনিম্ন পর্যায়ে আছে। পুলিশের গুলির কথা বললেন। সাদ্দামের আমলে আপনি সাদ্দামের আমলে ইরাকে সর্বনিম্ন পর্যায়ে ছিল আপনার কি বলে সেখানে সন্ত্রাস এবং ভায়োলেন্স। গাদ্দাফির আমলে ওখানে কোনো ভায়োলেন্সই ছিল না। বাংলাদেশের তুলনায় আসি, ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে কি বলবো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল? আমরা বাংলাদেশের তুলনাতেই আসি, বাংলাদেশের লোকজন কি এখন, বাংলাদেশের লোকজন কি 5 বছর আগের থেকে আরেকটু বেশি নিশ্চিন্ত না? না, ভায়োলেন্স আপনার হরতাল নাই, অবরোধ নাই। পিলখানাতে যে ঘটনা ঘটেছে, যে ভায়োলেন্স হয়েছে, এত বড় ঘটনা কোন আমলে ঘটেছে? এটা তো এই আওয়ামী লীগের আমলে। আপনি যে ভায়োলেন্সের কথা বলছেন, শুনেন, নিষ্ঠুর নির্যাতন করে, মানুষকে অবদমিত করে, মানুষকে বুটের নিচে রেখে যে কবরের শান্তি বিরাজ করা হয়, সেটা হচ্ছে জিরো, মানে কি ভায়োলেন্স ওটাকে বলে না। ওটাকে বলা হয় একটা অত্যাচারী, একটা কবরের শান্তি। তো সেই শান্তি এখন সেখানে বিরাজ করছে। আরেকটি আন্দোলনের কথা বলেছেন আমাদের মন্ত্রী মহোদয়, বলেছেন যে আন্দোলন করে তারা নামিয়েছে। আপনার কি বলে 69 এর নিশ্চয়ই মনে আছে, আপনার আওয়ামী লীগ কিছুই করতে পারেনি। মাওলানা ভাসানী সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে আপনার আগরতলা মামলা থেকে বের করেছেন। এটা ইতিহাস, এটা আমি বানিয়ে কথা বলছি। আগরতলা, এটা ইতিহাস। মাওলানা ভাসানী আগরতলা এবং ছাত্রলীগ। আচ্ছা আচ্ছা রিজভী ভাই, এই ইতিহাস, আমি বলি, ছাত্র সংগ্রাম পরিষদ করে সেই মাওলানা ভাসানীর নেতৃত্বের সংগ্রামে শামিল হয়েছে ছাত্ররা একত্রিত হয়ে, তখন হয়েছে। কিন্তু তারপরেও বলবো যে এখন যে রেজিম ছিল ওইটা ঔপনিবেশিক সময়। মাওলানা ভাসানী ঘোষণা দিয়েছেন তিনি পল্টন থেকে ইয়েতে যাবেন, কি বলে যে ক্যান্টনমেন্ট ঘেরাও করতে যাবেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে মুক্ত করার জন্য। সেই যাওয়ার পথটা পর্যন্ত ওই কি বলে যে আপনার সেই দিনের সামরিক শাসকরা দিয়েছে। সেই গণতন্ত্রটুকু, সেই রুদ্ধ গণতন্ত্রটুকু এখনো নাই। এত কি ভয়ঙ্কর অত্যাচারী এখন সময় যাচ্ছে এটা। আর ফ্যাসিবাদ কিন্তু সামরিক আইন দিয়ে আসে না, ফ্যাসিবাদ কিন্তু গণতন্ত্রের পথেই কিন্তু আপনার ফ্যাসিবাদ তৈরি হচ্ছে বিভিন্ন দেশে, রাজনৈতিক দলের মাধ্যমেই কিন্তু ফ্যাসিবাদ তৈরি হচ্ছে। সুতরাং এগুলো তো হচ্ছে আপনার মানে কথার কথা বলা হয়, কিন্তু বাস্তব চিত্র এখানে ভিন্ন। আপনারা বলছেন যে কি মত প্রকাশের স্বাধীনতা আছে, হ্যাঁ মত প্রকাশের স্বাধীনতা কি আছে, এবং এই মত প্রকাশের স্বাধীনতার বিনিময়ে কত খেসারত দিতে হয়েছে জানেন? 117টার মতো মামলা,
এবং এই মামলা বিভিন্ন ধরনের মামলার মধ্যে দিয়ে আজকে জড়িত করা হয়েছে। আমাদের তো এরশাদ বিরোধী আন্দোলন, আমরা আমাদের রাজনীতিতে আসা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন, মামলা হয়েছে, ইয়ে হচ্ছে রাজনৈতিক মামলা হয়ে থাকে সেটা, কিন্তু এখনকার যে মামলাগুলো সেটা হচ্ছে সমস্ত মানে বিচারালয়কে হাতের মুঠোয় নিয়ে সরকারের ইনস্ট্রাকশনে মানে গণভবন থেকে যেটা বলা হবে সেইভাবে আপনার রায় হয়, সেইভাবেই বিচার হয়। এটা খালেদ সাহেব আপনি নিশ্চয়ই জানেন। আর ব্যবসায়ীদের কথা বললেন, আপনি জানেন কত ব্যবসায়ীকে ডেকে নিয়ে আপনার গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ধমক দিয়ে তাদেরকে বলা হয় তোমরা বিএনপিকে পয়সা দিচ্ছ, তোমরা বিএনপিকে চাঁদা দিচ্ছ, তোমাদের কিন্তু পরিণাম খারাপ হবে। অসংখ্য ব্যবসায়ী আমাদেরকে এসে বলে যারা বিএনপিকে সমর্থন করে, তারা আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি বলেন, আমি যদি এখন তাদের নামগুলো যদি প্রকাশ করি তাহলে তারা আরো বিপদে পড়বে। আমি এই ধরনের যদি 50-60 জন ব্যবসায়ীর কথা যদি আপনার সামনে প্রকাশ করি তারা আরো বিপদ পড়বে। তারা গোপনে এসে আমাদেরকে বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জেলায় যারা বিএনপিকে ধরেন যারা ডোনার আছেন, বিএনপি যারা করেন বড় ব্যবসায়ী, তাদেরকে গিয়ে এই ধরনের হুমকির মতো তারা পড়ছে এবং তারা আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের একটা ভয়ঙ্কর নৈরাজ্যিক বিভীষিকা বাংলাদেশে অবস্থান করছে। আপনি পার্টির মহাসচিব, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাদের কথা, আমি কথাগুলো বলতে, আমি একটু বলতে চাইছিলাম যে এখানে আলোচনা হচ্ছে, আলোচনায় তো আমি যদি পার্টিসিপেট করি তাহলে তো আমাকে কথাগুলো বলতে হবে। সেজন্য আমি বলছি যে আজকে দলের চেয়ারপারসন তিনি হচ্ছেন কারাগারে, আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশের বাইরে, পার্টির মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা মন্ত্রিত্ব করেছেন, যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, দেশের মানে সুনামধারী রাজনীতিবিদ, এরা কেউ এই সরকারের মামলা থেকে বাদ পড়েননি। প্রত্যেকেই মামলার মধ্যে জড়িয়ে রেখে তারা মানে একটা আগেই যেটা বলেছি যে একটা কবরের যে শান্তি, সেই শান্তির মতো তারা দেশ শাসন করতে চাচ্ছেন। এখানে গণতন্ত্রের লেশমাত্র নয়। নিশ্চুপ থাকা কি আপনার এটা কি মানব সমাজের মধ্যে কি এটাকে গ্রহণ করে? গণতন্ত্র মানে হচ্ছে আমি আমার কথা বলবো মুক্তভাবে, গণতন্ত্র মানে, এবং এই মুক্তভাবে বলতে গিয়ে আমি মামলার মধ্যে পড়বো না, আমি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা হয়রানির মধ্যে পড়বো না। এটাই তো হচ্ছে ডেমোক্রেসি। মানব সমাজ কথা বলতে চায়, মানব সমাজ অ্যানিমেল ফার্ম নয়। ওকে, আমি আজকের এই অনুষ্ঠানে আপনি আসবেন বলে, আপনারা আসবেন বলে আমি এক ধরনের জনমত বা এক ধরনের কথা প্রশ্ন আহ্বান করেছিলাম। আমার কাছে যেসব প্রশ্ন আসছে তাতে আওয়ামী লীগ সরকারকে অনেকে দায়ী করলো, যত অভিযোগ তা একরকম ভাবে বিএনপির উপরেই সেই দায়টা বর্তিয়েছে অনেকে। তার কারণ হচ্ছে বিএনপির অতীত কর্মকাণ্ড, তার কারণ হচ্ছে বর্তমানে যে বিএনপির একটি বিভাজনমূলক এবং বিভ্রান্তিমূলক অবস্থান। লোকে বলছেন আমি মেসেঞ্জার, আমাকে খুন করবেন না, অবস্থানের কারণে লোকে অবিশ্বাস করছে যে এই দলটি দিয়ে আর কোনো কিছু হবে না, এই দলটি তাদের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটাবে না এবং দলটিকে সামনে নিয়ে সরকার পরিবর্তনের কোনো জায়গায় তারা যেতে চায় না। সব শেষে কি আমি এই উপসংহারে তারা আমাকে পৌঁছতে বলছেন যে বিএনপি এখন একটি জনবিচ্ছিন্ন বিবৃতি মুখর দল মাত্র। রিজভী, এর কোনোটি আমার মন্তব্য না, আমাকে ক্ষমা করবেন, আপনাকে একটু আপনার বক্তব্য একটু বলবেন প্লিজ। না, এটা ক্ষমার কিছু নাই। আপনি যে প্রশ্নগুলি এখানে উত্থাপন করেছেন, আমি মনে হয় যে উত্তরগুলো আপনারও জানা, তো তারপরেও আমি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি, আপনি যখন বলেছেন তো আমাকে একটু বলতেই হবে। সেটা হলো যে এখন যে রেজিম যেটা যাচ্ছে, এখন যে শাসনকালটা, এরকম শাসনকাল কি কোথাও ছিল? আজকে আপনি দেখবেন আলী রিয়াজ সাহেব, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান, তারপর আরো অনেকে বিদ্বজ্জন তারা লিখছেন, তারা বলছেন হাইব্রিড রেজিম বলছেন। তারপরে আর আমরা যেটা দেখছি সেটা তো মানে এর আগে কোনো কালই এই ধরনের পরিস্থিতি ছিল না, যে অভিযোগ আমাদের বিরুদ্ধে বলছেন আমরা কিছু করতে পারছি না, আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ। আমার মূল কথা হচ্ছে যে বিএনপির সঙ্গে জনগণ নাই, জনগণ বিএনপিকে আর পছন্দ করছে না। আমরা নির্বাচন বয়কট করেছি, আবার নির্বাচন এটা করেছি যে আমরা যখন দেখছি কোন দিক থেকে মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ঙ্কর রকমের চাপ এবং এই মত প্রকাশের স্বাধীনতা মানে মোটেই নেই,
গণতন্ত্রের আমরা এই নির্বাচনগুলো অংশগ্রহণের মধ্যে আমরা জানি যে ভোট লুট করে না হবে, আমরা জানি ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হবে না। আপনি দেখুন না, এই যে গত যে আপনার যে নির্বাচনটি যেটি হয়ে গেল, সেই নির্বাচনের পরিণতি আপনি নিজেই দেখেছেন যে এত কিছু মানে চোরাই করে ইভিএম দিয়ে নানাভাবে ব্যালট বাক্স পূর্ণ করার পরেও আপনি দেখেছেন যে এখানে আপনি যখন হরতাল করেছেন তখন পুলিশ গিয়ে আপনাকে অনুরোধ করেছে, আপনি সেটি মেনে নিয়েছেন। মানে আমি তো দেখতে পাই যে একটি চরম গণতান্ত্রিক অবস্থা, মানে এর চেয়ে ভালো গণতান্ত্রিক অবস্থা তার আমি দেখি না। মানে আমি যদি তর্কের খাতিরে বলি, আপনি বোধহয় আমার মনে হয় আপনি তখন দেশেই ছিলেন, আপনার জানার কথা যে হরতাল দেওয়ার মানে গণতন্ত্রে যে সমস্ত শান্তিপূর্ণ কর্মসূচিগুলো দেওয়া যায় সেগুলো দেওয়ার সময় বা এটা পালন করার সময় অফিস ভেঙে নিয়ে যাওয়া হয়েছে, অফিস থেকে 154 জনকে নিয়ে যাওয়া হয়েছে, মত প্রকাশের স্বাধীনতার কারণে আপনার পিয়াস করিম একজন বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন, তার পায়ের সামনে ককটেল মারা হয়েছে, তার বাসার সামনে ককটেল মারা হয়েছে, এবং এই মত প্রকাশের স্বাধীনতার কারণে আপনার মাহমুদুর রহমান সাহেবকে তিনি কোর্টে হাজিরা দিতে গেছেন, সেইখানে আক্রমণ করা হয়েছে পুলিশের উপস্থিতিতে। আর এইখানে আমরা বলি মিডিয়াও আসে এবং কতটুকু প্রচার হয় সেটা আপনারাও জানেন যে আসল কথা মূল কথাগুলো সেখানে প্রচার করা হয় না, দুই একটা লাইন সেখানে দেওয়া হয়। তবে একটা বিষয় যে হ্যাঁ, এখন সামাজিক গণমাধ্যম বলে একটি বিষয় দাঁড়িয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে কথাগুলো বা বক্তব্য যেগুলো দেওয়া হয় সেগুলো আসে। কিন্তু যখন সরকারের নানা বিষয়ে যখন সমালোচনা করা হয় বা কোনো কর্মসূচি করা হয়, এটা দমন করার জন্য এমন কোনো পদ্ধতি নাই যে সেটা করা হয় না। আপনি দেখেছেন কয়েকদিন আগেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন যখন বাতিল করা হলো, এর জন্য কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই কর্মসূচি হচ্ছে যে আমরা একটা গণমিছিল করব। সেই গণমিছিল করতে না দেওয়ার জন্য কত ধরনের অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার, লাঠিচার্জ এগুলো করার পরে তারপর সর্বশেষে একটা সমাবেশের জন্য তো প্রস্তুতি লাগে আগে থেকে, একটা সেই প্রস্তুতির জন্য আগে থেকে বলতে হয় একেবারে আমাদের কর্মসূচিটা শুরু হবে 2টার সময় গণমিছিল, সেই জায়গায় তারা বললো যে সমাবেশ করতে হবে। তো এগুলো কি আপনার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যায়? এটা কি আপনার কি বলে গণতন্ত্রের যে স্বীকৃত যে স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এটার পক্ষে যায়? এটা আমি তো ছোটখাটো কথা বললাম, এর মধ্যে অসংখ্য ঘটনা আছে এই মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার জন্য, এটাকে হরণ করার জন্য সরকার তো কালো কানুন করেছে এবং নানাভাবে আমি আসলে এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ধরেন জনগণ এখন চায় যে বিএনপির নেতৃত্বে একটা গণ আন্দোলন গড়ে উঠুক এবং যেটিকে আপনি রেজিম বলছেন সেই রেজিমকে উৎখাত করুক, কিন্তু তারা কেন বিএনপিকে বিশ্বাস করবে? এখন তারা যেরকম আছে তার চেয়ে ভালো তারা বিএনপির আমলে থাকবে বা বিএনপির সময়ে থাকবে বা বিএনপির নেতৃত্বে থাকবে, তাদের বিশ্বাস করার কি কারণ আছে? আপনাদের সামনে কি আমি বলবো কি কর্মসূচি রয়েছে? সেই কারণটা পরিষ্কার হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। মানে হুদা মার্কা যে নির্বাচন কমিশন, এই ধরনের কমিশনের মাধ্যমে নির্বাচন নয়, একটা সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটা অনুষ্ঠিত হলেই বোঝা যাবে যে জনগণ আমাদেরকে বিশ্বাস করছে কিনা। বর্তমান রেজিমের চাইতে বিএনপির যে আমল, সেটা যে তার যে তুলনা করা, সেই তুলনা করার বিচারের ভারটা থাকবে তো জনগণের উপর, সেই বিচারের ভারটা জনগণের উপর তুলে দেয়। সেই জন্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার। এই ধরনের যে জালিয়াতির যে নির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচন থেকে সরে আসতে হবে এবং এই সরে আসতে গেলে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা নির্বাচন দরকার। খালিদ ভাই, আপনার কাছে একটু ফিরি, যেটার জন্য আন্দোলন করেছিলেন আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি আন্দোলন করেছিলেন। ওই ব্যবস্থাটাই চালু করা হোক এবং এই যে আপনার দলমন্য নির্বাচন কমিশন, আমি দলমন্য বলছি যে সরকারের প্রতি আনুগত্য করছে, এই ধরনের নির্বাচন কমিশন তাদেরকে পদত্যাগ করিয়ে নিরপেক্ষ লোকদের দেখুন, তারপরে জনগণের উপর আমরা ছেড়ে দিই যে জনগণ বিএনপিকে বিশ্বাস করছে কিনা, বিএনপিকে ভোট দিচ্ছে কিনা।